স্বাগত এখন সকালের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। হ্যালো বেরাখান আছে বাকি সারাই ইসে বাইঙ্গা অনু উঠি যায় চালুর উপরে উঠি যায় বাসার মতো আছি না আল্লাহ ভাগাইছে আমরা খুনতুম নাই অতিথি এখানে খুনতুম নাই খালি আমরা আছি বন্যা তো সকলতেও লইয়া যাগে আমরা বাঙ্গা সাঙ্গা মাটি চাটি সকলতেও লইয়া যাই রেওত মাস আইলে তো আমরা যাও সইরা বইরা আমরা কষ্ট কইরা মাটি খালি চালিয়ে খালি খাইতে আমরা খাইতে পারি। সরকারি যে কোনো স্থায়ীভাবে পুনর্বাসন করতে হলে হাওরের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন গ্রামগুলোকে পুনর্গঠন করে পরিকল্পিত আবাসন ব্যবস্থা সম্বলিত পরিকল্পিত গ্রাম তৈরি করতে হবে। এটা বেরিয়ে আসার জন্য প্রচুর বিনিয়োগের দরকার এবং তাত্ত্বিক জ্ঞান দরকার। পানি বিশেষজ্ঞরা আছেন, ইঞ্জিনিয়াররা আছে, তারাই এটা নানাভাবে বুদ্ধিশুদ্ধি দিবে। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে হাওর পাড়ের জীবন যেন ভাগ্য নির্ভর। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার পরিবর্তনে প্রচুর বিনিয়োগের পাশাপাশি দরকার বরাদ্দের কার্যকর ব্যবহার আর সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। ট্রেডের ক্ষেত্রে, তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। ভারত সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির ব্যবসায়ীরা। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই সিলেট অঞ্চলে বন্যা প্রসঙ্গ। বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমেছে। তবে বন্যার পানির চাপ গিয়ে পড়ছে হাওর এলাকার বাড়িঘরে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রতি বছর বন্যা শেষে হাওর পাড়ের মানুষগুলোর হৃদয়ে যে ক্ষত তৈরি হয় তা নিরসনের কোনো চেষ্টা দেখা যায় না। নিরুপায় হাওর পাড়ের জীবন বেঁচে থাকে কেবলই তার ভাগ্যের ওপর। বন্যা পরবর্তী হাওর পাড়ের মানুষের গল্প গুলজার আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন অনিল পাল। না তুই দিতে জ্বালাহার মন্ত্র না পাইলে এই দেশে হেন বা তুই আইলে ওরে প্রথময় আষাঢ় মাসে আসিলে তুই নবীন বেশে ওরে ভন্না তুই দিতে জ্বালাহার মন্ত্র না পাইলে এই দেশে হেন বা তুই আইলে। শান্ত নীরব সফেদ এই হাওর স্থানীয়দের কাছে বড়ই বেমানান। প্রকৃতির বৈরী আচরণ বর্ষার নতুন জলে হাওরে ভেসে আসা কচুরিপানার বিশাল মিছিলকে সরিয়েছে। নিয়তির পালে হারিয়েছে বড় বড় মহাজনী নাও, ছোট ছোট নাইয়রি নৌকা, স্রোতের টানে চলা বাঁশের চাইল। এখন হাওরে কেবল আছে ঢলের পানির সাথে জনপদের বিষাদের নতুন নতুন উপাখ্যান। ওরে ভন্না তুই দিতে জ্বালাহার মন্ত্র না পাইলে এই দেশে হেন বা তুই। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের আলিফনুর ছোট্ট নৌকায় বিধ্বস্ত ঘরের খুঁটি ধরে ৮০ ঊর্ধ্ব মা আর তার স্ত্রী সহ পালিত মুরগি নিয়ে পানিবন্দী জীবনের ৬ষ্ঠ দিন অতিক্রম করছেন। সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি কমলেও তার ঘরে এখনো কোমর সমান পানি। কেবল আকাশ ছাড়া বাকি সব পথ পানিতে নিমজ্জিত থাকায় খাবার, বিদ্যুৎবিহীন মহাসংকটে চোখের জলই একমাত্র ভরসা। এবারের বন্যা আলিফনুরের শুধু ঘরই ভাঙেনি, ভেঙেছে তার মনোবল। যে আফাল দিছে ঢেউ অনু উঠি যায় চালুর উপরে উঠি যায় বাসার মতো আছি না আল্লাহ ভাগাইছে ওর মারে লইয়া আমার শেষ আমার সবটা বিনাশ। বন্যার সঙ্গে বাঁচতে অভ্যস্ত আলিফনুরের মতো হাওর অঞ্চলের মানুষ এখন প্রকৃতির এই রূঢ় আচরণে স্বপ্ন দেখারও সাহস করে না। বছরের পর বছর বন্যায় সবকিছু হারাতে হারাতে এখন আর হারানোর কিছুই নেই তাদের। দুর্যোগের সহযোগিতা পাওয়ার চেয়ে জীবন বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ তাদের কাছে। হ্যালো বেরাখান আছে
বাকি সারা ইসে ভাঙ্গা আমরা খুনতেও নাই অতিথি এখানে খুনতেও নাই খালি আমরা আছি বন্যা তো সকলতো লইয়া যাকি আমরা বাঙ্গা সাঙ্গা মাটি চাটি সকলতো লইয়া রে অত মাস আইলে তো আমরা যাও সইরা বইরা আমরা কষ্ট কইরা মাটি খালি চালি খালি খাইতে আমরা খাইতে পারি বন্যা আইলে আমরা রাখারে ঘুরা যাবো সুনামগঞ্জে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 50,000 পরিবার। আর্থিক ক্ষতির কোনো হিসেব নেই কারো কাছে। হাওর জনপদে বসবাসকারীরা বলছেন তাদের এই দুর্দশা থেকে মুক্তির একমাত্র পথ সরকারের উন্নয়ন পরিকল্পনার সঠিক চিন্তাভাবনা আর সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা। সরকারি যে কোনো পুনর্বাসন প্রণোদনা ঠিক তাদের কাছে পৌঁছানোর জন্য সঠিকভাবে নিরীক্ষা করা, যাচাই বাছাই করা খুবই প্রয়োজন। এবং আমি আবারও মনে করি স্থায়ীভাবে পুনর্বাসন করতে হলে হাওরের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন গ্রামগুলোকে পুনর্গঠন করে পরিকল্পিত আবাসন ব্যবস্থা সম্বলিত পরিকল্পিত গ্রাম তৈরি করতে হবে। হাওরের এমন বেহাল দশায় সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাংসদ এম এ মান্নান বলছেন, যদিও দেশে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা কম, তারপরও যে বরাদ্দ হয় তার সঠিক প্রয়োগ না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়। আমলাতন্ত্রের জটিলতা দূর করে স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রচুর সময় ও বিনিয়োগের প্রয়োজন। এটা বেরিয়ে আসার জন্য প্রচুর প্রচুর বিনিয়োগের দরকার এবং তাত্ত্বিক জ্ঞান দরকার। পানি বিশেষজ্ঞরা আছেন, ইঞ্জিনিয়াররা আছে, তারাই এটা নানাভাবে বুদ্ধিশুদ্ধি দিবে। কিন্তু আমি স্বীকার করব অনেক সময় এই বুদ্ধিগুলো যথাযথ নয়। দৃষ্টির সীমানা জুড়ে শুধু পানি আর পানি। বন্যা যখন আসে তখন শুধু সব ভাসিয়ে নিয়ে যায় না, বরং সেই বন্যার পানিতেই মানুষের ঘরের দোরগোড়ায় বড় বিপদের সমন পাঠায়। পানির এই ভয়ঙ্কর রূপ ভয় দেখায় হাওড়াঞ্চলের প্রতিটা মানব প্রাণে। রাষ্ট্রের কাছে তাদের শুধু চাওয়া মানুষ হিসেবে বেঁচে থাকার সুবিধাটুকু। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। সিলেটে বৃষ্টিপাত বন্ধ আর চেরাপুঞ্জিতে পাহাড়ি ঢল কমে যাওয়ায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। একই অবস্থা সুনামগঞ্জেরও। আমরা দুই জেলারই খবর জানতে চাই। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই রাকিবুল রাফি এবং লিপসন আহমেদ। সিলেট থেকে রাকিবুল রাফি আর সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ। রাফি, আপনার কাছ থেকে জানতে চাই, সিলেটে তো বৃষ্টিপাত বন্ধ হয়েছে, কি অবস্থা সর্বশেষ? আবহাওয়া অফিস কি বলছে যে আর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, বৃষ্টিপাত অনেকটাই কমে গিয়েছে গতকাল থেকে এবং এর আগের দিনও কিন্তু অনেকটা কমে গিয়েছে দুপুর থেকে। এবং এই মুহূর্তে সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হয়েছে, অর্থাৎ 20 থেকে 25 মিলিমিটারের বেশি হবে না বৃষ্টিপাত হয়েছে। এবং চেরাপুঞ্জিতে আমরা দেখেছি যে প্রায় 90 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা কয়েকদিনের তুলনায় কম। এবং গতকালকে চেরাপুঞ্জিতে কোনো রকম বৃষ্টিপাত হয়নি। এবং সিলেটের আবহাওয়া যদি আমি জানাই যে একটু বৈরিতা দেখা যাচ্ছে এবং আকাশে ভারী মেঘও দেখা যাচ্ছে। এবং আবহাওয়ার পূর্বাভাস যেরকম পূর্বাভাস দিয়েছিল যে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত থেকে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সিলেটের উপর। তবে একরকম যে বলা যায় যে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না এবং চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম এবং পাহাড়ি ঢলটাও কম নামছে, তার জন্য যে অনেকেই শঙ্কামুক্ত রয়েছেন যে পানি আর বাড়তে নাও পারে। এবং বন্যা অধিদপ্তরের পূর্বাভাস অধিদপ্তরের কাছ থেকে যেটা আমরা পেয়েছি যে বন্যার ঝুঁকি অনেকটাই কমে গিয়েছে সিলেট এবং সুনামগঞ্জ থেকে। এবং পানির যে নাব্যতা দেখছেন অনেকটাই কমে গিয়েছে। এখানে প্রায় 1 থেকে 1.5 হাত বা 2 হাত কিন্তু পানি কমে গিয়েছে গতকাল থেকে। এবং পানির যে অবস্থা, আসলে এই পাশের যারা মহানগরীর যারা রয়েছেন জলাবদ্ধতার শিকার হয়েছেন তারা অনেকটাই কাটিয়ে উঠছেন, অর্থাৎ পানি অনেকটাই নেমে যাচ্ছে। এবং জলাবদ্ধতার যে শিকার যারা নগরবাসীরা হন, বেশিরভাগ করে যৌতরপুর, সুবানীঘাট থেকে শুরু করে উপজেলার উপশহর শাহজালাল এলাকা এবং একই সাথে সাথে সি ব্লক, ডি ব্লক এবং মেহেন্দিবাগ থেকে শুরু করে নানান এলাকা রয়েছে, সেখানে অনেকেই জলাবদ্ধতার শিকার হয়েছেন। এবং একই সাথে সাথে যে বন্যা কবলিত সংখ্যা সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে প্রায় 60,000-এর মতো এবং আশ্রয়কেন্দ্রে প্রায় 7,950 জন রয়েছে যে সর্বশেষ তথ্য মতে, কারণ অনেকের বাসা বাড়িতে এখন পর্যন্ত পানি নামেনি। এবং একই সাথে সাথে যদি আমি কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাটের কথা জানাই, কোম্পানিগঞ্জে অনেকটাই আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই ফিরে গিয়েছেন, কারণ সড়কের লাগোয়া যে সড়কগুলো রয়েছে বা বাসা বাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটাই পানি নেমে গিয়েছে।
তবে ক্ষয়ক্ষতির যে চিত্রটা আমরা দেখেছি আসলে বেশ ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, অর্থাৎ ভিটে মাটি অনেকেরই অর্ধেক নেমে গিয়েছে এবং এই যে শুরুতেই যে বন্যার প্রকোপটা বা আগ্রাসনটা ছিল সেখানে কিন্তু স্রোতে কিন্তু অনেকের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে। তবে একরকম বলা চলে যে একই সাথে সাথে যারা জেলা প্রশাসন আছেন, নির্বাহী কর্মকর্তারা রয়েছেন এবং সংশ্লিষ্ট রেস্কিউ টিম রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করছে। তবে ঝুঁকি অনেকটাই কমে গিয়েছে, পানি অনেকটা কমে গিয়েছে। যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অনেকটাই কম হয় বা না হয় তাহলে কিন্তু বলা যায় যে বন্যার ঝুঁকি অনেকটাই কমে গেছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। গালিব, লিপসন, আপনার কাছে আসতে চাই। সিলেট থেকে তো সুখবর পেলাম, কিন্তু সুনামগঞ্জে আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, আর বিশেষ করে হাওড় অঞ্চলের বসত ভিটা থেকে পানি কি কমেছে কিছুটা? ডালিম, আমরা যদি বলি যে সুনামগঞ্জে কিন্তু আসলে কিছুক্ষণ আগ থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে। তবে সুনামগঞ্জের এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি বাড়ার কিন্তু কোনো শঙ্কা নেই। বিশেষ করে আমরা যদি বলি যে চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত না হয় কিন্তু ইতিমধ্যে পাহাড়ি যে ঢল, সেই ঢল কিন্তু নামছে না, যার ফলে কিন্তু সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি ছিল সেটা কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে যদি বলি আমরা পৌর শহরে যে সড়কগুলো ঢলের পানিতে প্লাবিত হয়েছিল সেই সবগুলো থেকে কিন্তু ইতিমধ্যে পানি নেমেছে, যার ফলে কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন এই পৌরবাসী। তবে হাওড় অঞ্চলের কথা যদি বলি, যেহেতু সুনামগঞ্জ হাওড় এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে পরিমাণ ঘরবাড়ি প্লাবিত হচ্ছে সেখান থেকে পানি নামতে কিছুটা সময় লাগবে, অর্থাৎ আরো 2 থেকে 3 দিন লাগবে এই হাওড়ের যে এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখান থেকে পানি নামতে। তবে দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকটি উপজেলা কিংবা নিম্নাঞ্চল ঘুরে দেখেছি, এখনো কিন্তু মানুষের যে বসতভিটা রয়েছে সেই বসতভিটা কিন্তু পানি রয়েছে, যার ফলে কিন্তু সেখানকার মানুষরা এখন আশ্রয় কেন্দ্রেই রয়েছেন। সেই সাথে যদি বলি, আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে বিশুদ্ধ যে পানি, আমরা গতকালকেও বলেছিলাম, আজকেও বলেছি, সুনামগঞ্জের প্রায় 7টি উপজেলা কিন্তু ইতিমধ্যে বন্যা পানিতে আসলে প্লাবিত হয়েছে। সেই ক্ষেত্রে প্রায় 25,000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে 515টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে, যার ফলে তারা কিন্তু ইতিমধ্যে যেটি অভিযোগ করছেন যে শুকনো খাবারের একটি অভিযোগ রয়েছে, যে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার তারা পাচ্ছেন না, সেক্ষেত্রে বিশুদ্ধ পানি যে ট্যাবলেট সেটা তারা পাচ্ছেন, যার ফলে প্রতিনিয়ত কিন্তু তাদেরকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সাথে যদি বলি, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে, ষোলগড় পয়েন্টে ইতিমধ্যে কিন্তু পানি বিপদ সীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ যেহেতু নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জের যে বন্যার ঝুঁকিটা ছিল কিংবা পানি বৃদ্ধি ছিল সেটা কিন্তু আসলে এখন আর নেই। পাশাপাশি যেহেতু বন্যা কবলিত যে অঞ্চল, বিশেষ করে এই যে বন্যার জরাবাজার সাথে সেই এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো পানি নামলে পরে প্রশাসন থেকে কিন্তু এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে, যে ফলে কিন্তু এই যে অঞ্চলের যে মানুষরা তারা কিন্তু, আমরা কিন্তু বন্যার্ত যে ভোগান্তিতে পড়া মানুষদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তাদের যে সাজানো গুছানো যে সংসার ছিল সেটা কিন্তু ইতিমধ্যে জলের পানিতে ভেসে গেছে, অনেকে আসবাবপত্র কিংবা যে ঘর বাড়ি ভেঙে গেছে, যার ফলে কিন্তু তারা আসলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসলে কি করবেন সেটা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে। সেই সাথে কিন্তু তারা বন্যার্ত মানুষের জন্য প্রতিনিয়তই যেটি বলছেন যে খাদ্য সহায়তা এখন দেওয়া হচ্ছে, পরবর্তীতে আসলে তাদেরকে অন্যান্য যে সেটা তারা করবেন। ডালিম, সুনামগঞ্জে এখন বৃষ্টিপাত হলেও সেটা স্বাভাবিক বৃষ্টিপাত, তো মূলত চেরাপুঞ্জির পাহাড়ি ঢল কমে যাওয়ায় সুনামগঞ্জ এবং সিলেটে 2 অঞ্চলেরই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঢাকা ও নয়াদিল্লির সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আলোচনার মাধ্যমেই তা সমাধান করা সম্ভব হবে। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এই কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে ভারত সফরের প্রথম দিন দেশটির ব্যবসায়ী নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। নয়াদিল্লি থেকে দেবরাজ দেবের প্রতিবেদনে বিস্তারিত। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দর থেকে হোটেল তাজ প্যালেস পর্যন্ত সড়কের দুপাশে সাজানো হয়েছে বিভিন্ন ভাষায় নানা প্লাকার্ড।
সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, শনিবার মোট 14টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যেখানে কিছু পুরাতন সমঝোতা স্মারক নবায়ন হতে পারে। বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের ব্যবসায়ী নেতারা। সেখানে তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান সরকার প্রধান। এর আগে শুক্রবার বিকেলে পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। পরে ভারতের ঐতিহ্যবাহী নাচের সঙ্গে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়। দেবরাজ দেব, এখন নয়াদিল্লি, ভারত। কোরবানি ঈদের পর থেকে প্রায় 1 মাস ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো। এরই মধ্যে এসব চামড়া সংগ্রহের জন্য আড়তগুলোর সাথে কথা শুরু করেছে ট্যানারি কর্তৃপক্ষ। এদিকে পোস্তার চামড়ার গুণগত মান দেশের অন্যান্য যে কোনো জায়গার লবণযুক্ত চামড়ার চেয়ে ভালো বলে দাম নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে জানায় বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। দেশে বছরে যে পরিমাণ কাঁচা চামড়া দরকার তার প্রায় 55% কোরবানি ঈদে সংগ্রহ করা হয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, এবছর 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ব্যবসায়ীরা সংগ্রহ করবে 80 থেকে 90 লাখ পিস। কোরবানি ঈদের দিন থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে নিয়ে যাওয়া হয়। লবণ মাখানো থেকে শুরু করে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে ট্যানারিগুলো। এসব চামড়া ড্রামে হোয়াইট ব্লু করার পর আবারও লবণযুক্ত চামড়া সংগ্রহ করা শুরু করবে ব্যবসায়ীরা। আর এই বেশিরভাগ লবণযুক্ত চামড়া রাজধানীর পোস্তা থেকে সংগ্রহ করবে ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন জেলার চামড়া হাট থেকেও সংগ্রহ করা হয় লবণযুক্ত কাঁচা চামড়া। দেশের অন্যতম বড় পোস্তা কাঁচা চামড়ার আড়তগুলোর এখন চামড়া বিক্রি করা নিয়ে অপেক্ষা। এবছর কাঁচা চামড়া ক্রয়ে খুশি তারা। জানান, ট্যানারি মালিকদের থেকেও ভালো দাম পাবেন তারা। এখন পর্যন্ত ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, আর দামের ব্যাপারটা এখন তো দাম দর হয়নি। ওনারা আসবে, দেখবে, দাম দর বলবে, তখনই বোঝা যাবে জিনিসটা কত টাকা দাম লাগায়, কত টাকা কম, কত টাকা বেশি, তখন হিসাব করা যাবে। চামড়া এবছর কালেকশন বেশি হয়েছে, এবছর চামড়া নষ্ট হয় নাই, সব দিকে ছড়াই ছিটিয়ে রয়েছে, কোনখানে কোনো চামড়া নষ্ট হয় নাই। কালেকশন ভালো হয়েছে, দামও সবাই মোটামুটি ভালো পাইছে। যারা লাস্টে একদম রাত্রে অনেক রাত্রে নষ্ট করে নিয়ে আসছে তারা নষ্টের দামটা পাইছে। এখনো কোনো যোগাযোগ হয়নি, কথাবার্তা হয়নি কি আমাদের সাথে। তারা তো আজকে বা কালকে 2-1 দিনের মধ্যে আসবে, আসলে তারপরে কথাবার্তা হবে আর কি। এখনো আমাদের কোনো খরিদ্দার নামে নেই মাল দেখার জন্য। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর পোস্তা কাঁচা চামড়ার আড়ত থেকে প্রায় 15 কোটি টাকার ব্যবসা করবে আড়তদাররা, যেখানে একসময় ব্যবসা হতো 100 কোটি টাকার। এদিকে পোস্তায় চামড়ার গুণগত মান দেশের অন্যান্য যে কোনো জায়গায় লবণযুক্ত চামড়ার চেয়ে ভালো বলে দাম নিয়ে খুব একটা সমস্যা হবে না বলেও জানায় সংগঠনটি। যারা কিনেছে কোনো না কোনো ট্রেনের মালিকের সঙ্গে কথা বলে কিনেছে, অনেকে কিন্তু ওপেনই বিক্রি করবে যার কাছে পারে তার কাছে। এখন পর্যন্ত ঢাকার চামড়াতে তাদের খুব আগ্রহ আছে, তারা কিনবে। এখন তারপর ঢাকার বাইরের চামড়া যখন আসা শুরু করবে, তা আমি মনে করি ঢাকার চামড়াটা এটা সম্পূর্ণ চাহিদা মাফিক বিক্রি হয়ে যাবে। হয়তো কেনার উপর নির্ভর করবে, বিশ্বব্যাপী লাভ করবে, কেউ হয়তো লোকসানও হতে পারে, কারোর সমান হতে পারে কেনার উপর, লবণ জাতের উপর। তা আশা করি সবাই অভিজ্ঞ, ওই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, যদি অত্যাধিক গরমের কারণে চামড়া নষ্ট না হয়ে থাকে।
এদিকে কোরবানি ঈদের পর থেকে প্রায় 1 মাস লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো। তবে চামড়ার বিভিন্ন গ্রেড থাকায় দাম নিয়ে কিছুটা সংশয়ে ট্যানারি ব্যবসায়ীরা। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে চামড়া সংগ্রহ নয়, রপ্তানি আয় বাড়াতে হলে চামড়ার দাম নিয়ে বিশ্ববাজারে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে দামটা নির্ধারণ করে দেয়, আসলে এখানে কোয়ালিটি কিন্তু আপনি জানেন যে চামড়ার কোয়ালিটি আমাদের দেশে আগে ছিল 1 থেকে 8, মানে 8 ধরনের, এখন সেটা আরও 2 ধরনের বৃদ্ধি পেয়েছে। কারণ এখন আমাদের চামড়ার কোয়ালিটিটা অত ভালো আসতেছে না আগের মতো, যার কারণে 2টা গ্রেড আপ হয়ে মানে ডাউন হয়েছে। সুতরাং এই 10 গ্রেডের মধ্যে আমি যে চামড়াগুলি পারচেস করব এর মধ্যে কোনটা কত গ্রেডের আছে এই সমস্ত ক্যালকুলেশনও কিন্তু আমাদের চলে আসবে। 55-60 টাকা, হ্যাঁ ওকে ফাইন, আমরা এই চামড়া কিনবো, এই রেটই কিনবো, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে হবে। এবছর ঢাকায় চামড়ার দাম বর্গফুট প্রতি 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করেছে সরকার। প্রায় প্রতি বছরই ট্যানারি মালিকরা কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়ে থাকে সেটি অর্জনে ব্যর্থ হচ্ছে। এবছর বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল তারা 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করবে। তবে কোরবানি ঈদের 2 দিন পরেই তারা জানালো এই সংগ্রহের লক্ষ্যমাত্রা 80 থেকে 90 লাখ পিস। চামড়ার দাম না পাওয়া, সংগ্রহ এবং পরিবহন ইত্যাদি কারণকে দুষছেন তারা। আর এসব কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক এই শিল্প থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেটি থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সিউল আহমেদ, এখন, ঢাকা। দেশের রাসেলস ভাইপারের আতঙ্ক বেড়েছে জনমনে। নদীর আশপাশে 33 জেলায় দেখা মিলেছে এই সাপের। দংশনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু যেখানে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোবরা ও কেউটের সাপের কামড়ে, সেখানে রাসেলস ভাইপার নিয়ে এত ভয় ও উদ্বেগের কারণ কি? বিস্তারিত জানাবেন শাহাদাত আপু। রাসেলস ভাইপারের বিষের তীব্রতাকে আমরা খুব বেশি যে পাওয়ারফুল এটা বলতে পারি না, খুব বেশি পাওয়ারফুল এরকম কিন্তু না। তবে ডেডলিয়েস্ট যদি ধরেন তাহলে অনেক বেশি ওপরের দিকে। রাসেলস ভাইপারের চেয়েও তীব্র বিষধর সাপ বাংলাদেশে আছে, যেমন ক্রেইট আছে, গোখরা আছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না পেলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হবার ঝুঁকি থাকে। তবে এবার প্রশ্ন, কোবরা ও কেউটে সাপের সাথে কেন এই প্রজাতির সাপ নিয়ে এত চর্চা? অন্যান্য সাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 ডোজ বা 2 ডোজ অ্যান্টিভেনম দিলেই রোগী রিকভার করে ফেলে বা ভেনমটাকে নিউট্রালাইজ করে ফেলে, ভেনমটাকে নিষ্ক্রিয় করে ফেলে, বিষক্রিয়াটাকে। রাসেলস ভাইপারের ক্ষেত্রে আমরা দেখেছি 4 ডোজ পর্যন্ত অ্যান্টিভেনম দেওয়া লাগে। গত 1 সপ্তাহে প্রায় 40 থেকে 50টা ছবি আমার ইনবক্সে আসছে, প্লাস বিভিন্ন গ্রুপ থেকে পাওয়া গেছে। আমি নিজেও আমাদের গ্রুপ থেকে ডিক্লাইন করছে, অনেক কিছু অ্যাপ্রুভ করছে। মানে সব মিলে 60-70টার মতো ছবি দেখছে, যেগুলোতে নির্বিষ সাপকে মারা হয়েছে শুধুমাত্র রাসেল ভাইপার এই গুজব প্রচারের জন্য। গত 10 বছরে এই সাপ নতুন করে 28টি জেলায় ছড়িয়ে পড়েছে, বেড়েছে সংখ্যাও। কিন্তু কেন? 100টা বাচ্চার আমরা সেক্সিং করলে রাসেলস ভাইপারের 78টাই পেয়েছি হচ্ছে ফিমেল। তো তারা ফিমেল বাচ্চা উৎপন্ন করছে, মানে তারা বিরূপ একটা পরিবেশের মধ্যে অবস্থান করছে এবং এই যে সংখ্যা বৃদ্ধি, এই সংখ্যা বৃদ্ধি দ্রুত করছে। বন্যার সময় অনেক কিছুই নদী দিয়ে ভাসতে ভাসতে যায়, সেটার উপরে কিন্তু তারা উঠে ভাসতে ভাসতে যতদূর পর্যন্ত তারা ভাসতে ভাসতে যাচ্ছে এবং যাওয়ার পরে ল্যান্ড না পাচ্ছে সেই পর্যন্তই কিন্তু তারা ভাসতে থাকে। এইভাবেই কিন্তু তাদের আসলে ছড়াই যাওয়াটা এত দ্রুত ঘটেছে।
রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোরা নামে পরিচিত। শরীরে বিভিন্ন স্থানে চন্দ্রাকৃতির ছোপ ছোপ দাগ থাকায় এ ধরনের নামকরণ হতে পারে। দেশের বিষধর সাপের 1 থেকে 3-এর মধ্যে রাসেলস ভাইপার না থাকলেও ভাইপারেরই পরিবারভুক্ত এই সাপ দীর্ঘ 20 দাঁতের অধিকারী, বিশ্বে যার স্থান দ্বিতীয়। তবে এই সাপের ভয়ঙ্কর দিক এর দ্রুততা। আক্রমণের গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে এটি ছোবল শেষ করতে পারে। 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের মধ্যে কামড় দিয়ে দেয় রাসেল ভাইপার, এটা সত্য, কিন্তু সেটা তাড়া করে না। সতর্ক করার পর যদি আপনি সতর্ক না হন তখন আপনাকে কামড় দেবে। অন্যান্য সাপকে তাড়া দিলে সাধারণত চলে যায়, রাসেল ভাইপার চলেও যাবে না, আপনাকে আক্রমণও করবে না, তেরে এসে ওখানে বসে থাকবে। যদি আপনাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করতে থাকেন তখন সে আপনাকে বাইট করবে। বিশেষজ্ঞরা বলছে, আতঙ্কিত না হয়ে কিছু ব্যবস্থা নিলেই বাঁচা সম্ভব সব ধরনের সাপের ছোবল থেকে। বিশেষ করে যারা গ্রামে খেতে খামারে কাজ করেন তাদের নিতে হবে বাড়তি সতর্কতা। এমনকি পুকুরে বা জলাশয়ে মাছ শিকারের সময়ও দিতে হবে বাড়তি নজর। দেশের সব উপজেলা ও জেলা হাসপাতালে সরকারিভাবে বিনা খরচে দেওয়া হচ্ছে চিকিৎসা। তাই সাপে কাটলে যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে হাসপাতালে। পায়ে কামড় দিলে বা হাতে কামড় দিলে ওই জায়গাটাকে অচল করে ফেলতে হবে, একদম নাড়াচাড়া না করে স্থির করে রাখতে হবে। প্রয়োজনে স্প্লিন্ট দিয়ে বেঁধে দিতে হবে যাতে নাড়াচাড়া না হয়। যত নাড়াচাড়া কম হবে ছড়ানোর সম্ভাবনা তত কম। একটা গামছা দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে হালকা করে বাঁধুনি দেওয়া যেতে পারে, এবং সেটা দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হলো যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অনেক উপকারী সাপ মেরে ফেললে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে। তাই সবাইকে সচেতন হবার তাগিদ তাদের। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। ঈদ শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ। এই বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, কি অবস্থা? ঈদ ফেরতে মানুষ যারা রাজধানীতে ঢুকছেন তাদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? আর যেসব ট্রেন কমলাপুর রেল স্টেশনে ঢুকছে তারা কি সঠিক সময় পৌঁছাচ্ছে কিনা? গালিব, সকাল থেকে এই পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে 6টি ট্রেন ঢুকেছে এবং এর মধ্যে 4টি ট্রেন প্ল্যাটফর্ম পেয়েছে এবং ইতিমধ্যে একটি ট্রেন আমরা ছেড়ে যেতেও দেখেছি। তো সব মিলিয়ে সকাল থেকে এই পর্যন্ত যতগুলো ট্রেন আসা যাওয়া করার কথা ছিল সবগুলো ট্রেন আমরা মোটামুটি কিছুটা সময় এদিক সেদিক হলেও ঠিক সময় এসেছে এবং ছেড়েও যাচ্ছে কিছুটা সময় এদিক সেদিক করে। খুব বেশি একটা ভোগান্তির চিত্র কিন্তু চোখে পড়েনি। আর যদি ঘরে ফেরা যারা বাড়িতে গিয়েছিলেন ঈদ করতে, তাদের আবার ঢাকায় কর্মব্যস্ততার যে নগরী, সেখানে যে ফেরার চিত্রের কথা যদি একটু বলি, যে এখন যে ট্রেনটি আছে এটি মূলত কিন্তু ঢাকা ছাড়ার জন্য অপেক্ষা করছে এবং এটি খালি হলে এখানে আবার আরেকটি প্ল্যাটফর্ম খালি হলে সেখানে আবার আরেকটি ট্রেন কিন্তু ঢাকায় ফিরবে। তো আর যদি বলতে হয় যে আসলে আজকে শনিবার হিসেবে এখনো পর্যন্ত আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন থাকবার কারণে অর্থাৎ ঈদের যেই সরকার ঘোষিত ছুটি সেটি শেষ হয়ে গেছে। ইতিমধ্যে রাজধানীতে সরকারি চাকরিজীবীরা অনেকেই ফিরেছেন, তবে মাঝখানে শুক্র এবং শনিবার 2 দিন বন্ধ থাকবার কারণে কিন্তু অনেকেই বাড়তি ছুটি নিয়েছেন এবং বাড়তি সময়ে থাকবার জন্য এখনও ঢাকার বাইরে রয়ে গেছেন। তবে ঢাকায় ফেরার যেই চিত্র, সেখানে কিন্তু আমরা খুব বেশি একটা ভিড় এখনও পর্যন্ত লক্ষ্য করিনি, কারণ ঢিলে ঢালাভাবেই ঢাকায় ফিরছেন। কিছুক্ষণ আগে একটা ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে, তবে আমরা সেই ট্রেনে কিন্তু খুব বেশি একটা ভিড় বা ঠাসাঠাসি লক্ষ্য করিনি। মোটামুটিভাবে ঢিলে ঢালাভাবেই কিন্তু যাত্রীরা এসেছেন আমরা যতদূর দেখেছি। তবে এখনও পর্যন্ত আজকে শনিবার
এখনো পর্যন্ত ঢাকায় ফেরার যে চাপ, ঢাকায় ফেরার যে বাড়তি চাপ বা হুড়োহুড়ি, সেটা কিন্তু কমলাপুর রেল স্টেশনে এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে অফিস দুদিন আগে খোলা থাকলেও আমরা যেমনটা দেখেছি যে বুধবার বা বৃহস্পতিবার যে যাত্রী ফেরার যে ঢাকামুখী মানুষের যে যতটুকু চাপ ছিল, ধারাবাহিকতা সেই ততটুকু আছে, এর চেয়ে বেশি ফেরেনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, কমলাপুরে যাত্রীদের সঙ্গে কথা বলে অনেকে বলেছেন যে যাদের কর্মব্যস্ততা রয়েছে বা যাদের কাজের চাপ আগে থেকেই ইতিমধ্যে কর্মব্যস্ত শুরু হয়ে গেছে, তারা কিন্তু ঢাকায় ফিরছেন এবং পরিবারের অনেকেই এখনও পর্যন্ত বাড়িতে রয়ে গেছেন এবং ধীরে ধীরে চাপ কমলে বা সপ্তাহখানেক পরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে খোলা শুরু হলে তারা ঢাকায় ফিরবেন। অর্থাৎ এখনও পর্যন্ত যাদের কর্মব্যস্ততা পুরোপুরিভাবে শুরু হয়নি তারা রয়ে গেছেন, অপরদিকে পরিবারের কেউ কর্মব্যস্ততার কারণে ঢাকায় আসছেন, অনেকেই বাড়িতে রয়ে গেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল কমলাপুরের বাড়ি ফেরার আজকের সকাল পর্যন্ত সবশেষ খবরাখবর। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম, তবে সবচেয়ে বেশি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে শসা, বরবটি ও কাঁচা মরিচের দাম। অন্যদিকে নোয়াখালীতে বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বরিশাল এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, বরিশাল থেকে অমিত হাসান আর নোয়াখালী থেকে নাসিম শুভ। শুরুতেই অমিত, আপনার কাছে আসতে চাই যে বরিশালে সবজির দাম, বিশেষ করে শসা, বরবটি এবং কাঁচা মরিচের দাম বাড়ার কারণটা কি? কোরবানির ঈদ তো শেষ হয়ে গেল। গালিব, বরিশালের সপ্তাহ ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে, তবে পটল, রেখা এগুলোর দাম কিছুটা কম দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ সবজির দামই বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ী বলছেন যে এই বরিশাল শহরের যে পাইকারি বাজারটি রয়েছে সেখানে সবজি মূলত সরবরাহ হয় মেহেরপুর, খুলনা, যশোর থেকে। সেখান থেকে সরবরাহ কম থাকলে আসলে সবজির দামটা কিন্তু বেড়ে যায়। সে কারণেই আসলে সরবরাহ কম থাকার অজুহাতে দাম বেশি বলে জানাচ্ছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা। এছাড়া যদি একটু দাম দর বলে দেই, আজকে কাঁচামরিচের দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে, 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এই কাঁচামরিচ কিন্তু খুচরো বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাজারে কাঁচামরিচের সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে। এছাড়া কাঁকরোল 30 টাকা, বেগুন 45 থেকে 70 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসার কথাও যদি বলি 60 থেকে 70 টাকা, যেটি খুচরা বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 80 টাকা, লাউ 20 টাকা, করলা 40 থেকে 45 টাকা। বরবটির দাম কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে, 60 টাকা দরে বিক্রি হলো গত সপ্তাহে, এখন কিন্তু 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সের দাম কিছুটা কম দেখা যাচ্ছে, 20 টাকা দরে বিক্রি হচ্ছে, পটল 15, কুমড়া 15 টাকা, রেখা 10 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কলা, কাঁচা কলা যেটি রয়েছে সেটি কিন্তু প্রতি হালি 40 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 টাকা দরে বিক্রি হয় এবং পেঁপের কথা যদি বলি সেটিও কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা আসলে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে এবং বাজারের সরবরাহ যেরকম কম, ক্রেতার সমাগমও কিন্তু খুব কম দেখা যাচ্ছে সকাল থেকে। তবে খুচরা বাজারে ক্রেতার সমাগম বেশি রয়েছে, তবে সেখানে দামটা বাড়ার কারণে কিছুটা বিপাকে পড়ছে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা। এবং এই বাজারটি থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে এবং স্থানীয় বাজারগুলোতে আসলে এখানে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু পড়ে এবং এই পাইকারি বাজার থেকে সবজিগুলো যখন খুচরা বাজারে যায় তখন কিন্তু দেখা যায় যে 20 থেকে 25 টাকা বেশি দরে কিন্তু সেখানে সেই সবজিগুলো বিক্রি হয়, যার কারণে দাম কিন্তু তুলনামূলক বেড়ে যায়। যেমন এখান থেকে 60 টাকায় কিনলে সেখান থেকে 85 টাকা 80 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে, যার কারণে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে ক্রেতারা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণে যদি করা যায় সেক্ষেত্রে কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে এবং এই বাজারটি থেকে খুচরা পর্যায়ের যে স্থানীয় পর্যায়ের যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই সময়টায় আসলে কেনাকাটা করে এবং তারাও বলছেন যে যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে তাদের বেশি দামে বিক্রি করতে হয় এবং ক্রেতাদের সাথে কিন্তু কিছুটা বাকবিতণ্ডে তারা জড়িয়ে পড়ে। তবে দামটি যদি কম করা হয় কিংবা কম নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিক্রি করতেও সুবিধা হয়। আগে যদি তারা 5 কেজি সবজি কিন্তু সেখানে কিন্তু এখন কমিয়ে
নিয়ে 3 কেজি সবজি কিনছে, যার কারণে কেনাকাটা কম হচ্ছে, বেচা কেনাও কিন্তু কম হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং যদি আরেকটু বলি, পেঁয়াজের দাম ঈদের বাজার যেরকম ছিল সেরকমই রয়েছে, 80 থেকে 85 টাকা, এবং আলু 55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বরিশালের বাজারে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, অমিত, এবারে আমরা একটু নোয়াখালীর খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাসিম। শুভ, নোয়াখালীর বাজারে মাছের দাম বাড়লো কেন? বিক্রেতারা কি বলছেন? সরবরাহ কেমন দেখছেন আপনি? গালিব, নোয়াখালীর বাজারে কিন্তু কোরবানিদের ঈদের পরপরই গরুর গোশত, খাসি এবং মুরগি, যেগুলোর দাম ঈদের আগের মতো কিন্তু অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনেরই মাছের দাম। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে জেলার বৃহৎ পাইকারি বাজার নোয়াখালী পৌর বাজার, সেখানে, এবং এখানে সকাল থেকে আমি ঘুরে দেখেছি, কথা বলেছি বিক্রেতা এবং ক্রেতা যারা রয়েছে তাদের সাথে। আমি বাজারে যেটি দেখতে পেয়েছি, নোয়াখালীর বাজারে কিন্তু আজ ব্রয়লার জাতীয় যে মুরগি রয়েছে সেগুলোর দাম কেজি প্রতি 180 থেকে 190 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার জাতীয় যে মুরগিগুলো রয়েছে সেগুলো কেজি প্রতি 380 থেকে 390 টাকায়, আর যে কক জাতীয় মুরগিগুলো রয়েছে সেগুলো 330 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশি মুরগিগুলো রয়েছে সেগুলো 550 থেকে আকার বেঁধে 580 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আর আমি যদি গরুর গোশত এবং খাসির কথা বলতে চাই, গরুর গোশতের দাম কিন্তু গত 3-4 মাসের মতো অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কেজি প্রতি এখনো তা আগের মতোই 800 টাকাতেই বিক্রি হচ্ছে। আর খাসির দাম কেজি প্রতি 1150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে নোয়াখালীর বাজারে কিন্তু ঈদের পরপরই সব ধরনের মাছের দাম কেজি প্রতি 50 থেকে 80 টাকা, 100 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। আমি যদি শুরুতে বলতে চাই, নোয়াখালীর বাজারে যে তেলাপিয়া মাছ, যেটি ঈদের আগে প্রায় 150 থেকে আকার বেঁধে 180, 200 পর্যন্ত ছিল, সেটি আজ প্রায় 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে পাঙ্গাস মাছ, যেটি একদম সর্বসাধারণের জন্য আসলে সস্তার পণ্য ছিল, যেটি কেজি প্রতি ঈদের আগে 150 টাকায় বিক্রি হয়েছিল, সেটি আজকের বাজারে প্রায় 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে কার্প জাতীয় মাছগুলো রয়েছে সেগুলো 350 থেকে আগার বেঁধে 400-450 টাকায় বিক্রি হচ্ছে। তো আসলে মাছের যে আড়তদাররা রয়েছেন বা পাইকাররা রয়েছেন তারা জানিয়েছেন বাজারে কিন্তু ঈদের পরে মাছের যে সরবরাহ সেটি অনেক কমে গেছে, যার কারণে কিন্তু মাছের দাম বেড়েছে, এবং পাইকারি পর্যায়ে মাছের দাম বেড়ে যাওয়া এর প্রভাব কিন্তু খুচরা পর্যায়ে পেয়েছে, অর্থাৎ খুচরা পর্যায়েও কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এছাড়া আজকের বাজারে কিন্তু আমি এসে যেটি দেখেছি, বাজারে কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি অন্য সময়ের তুলনায় অনেক কম। অনেকেই বিক্রেতারা বলছেন আসলে কোরবানি ঈদের পরপর থেকে কিন্তু বাজারে ক্রেতাদের এই অবস্থা, এবং মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু মাছের একদিকে যেমন সরবরাহ কমেছে, অন্যদিকে মাছের বেচা বিক্রি অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কমেছে। মাছের বিকল্প হিসেবে, প্রাণীজ আমিষ হিসেবে অনেকেই পছন্দের তালিকায় ব্রয়লার মুরগি কিংবা যে কক জাতীয় মুরগি রয়েছে সেগুলো রাখছেন। এছাড়া নোয়াখালীর বাজারে কিন্তু ঈদের পরপরই ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। ডিম আজকের বাজারে প্রতি হালিতে প্রায় 55 টাকা বিক্রি হচ্ছে, যেটি ঈদের আগেও ছিল 45 থেকে 48 টাকা পর্যন্ত। তো গালিব, আসলে এই ছিল নোয়াখালীর বাজারে যে প্রাণীজ আমিষ, সেটির এখন পর্যন্ত আমার কাছে বাজার দরে সব শেষ। বরিশাল এবং নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুই সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার বাজারের সবজির এবং মাছের দরদাম। এখন সকালে নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কিছুদিনের মধ্যেই ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে F-16 ফাইটার জেট। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস আর নরওয়ে ইউক্রেনকে 80টি F-16 যুদ্ধ বিমান দিতে যাচ্ছে। মাসের পর মাস এই যুদ্ধ বিমান নিয়ে অপেক্ষায় ইউক্রেনের। কিয়েভ বলছে এই ফাইটার জেট বদলে দেবে যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট। রাশিয়াকে নিতে হবে আরও কৌশলগত পদক্ষেপ। যদিও বিশ্লেষকরা বলছেন এই ফাইটার জেটও গেম চেঞ্জার হবে না ইউক্রেনের জন্য। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
খুব শিগগিরই ইউক্রেনের আকাশে উড়বে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান। এর মধ্যে রাশিয়ার জ্বালানি ক্ষেত্র খননে প্রয়োজনীয় যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোর্স ঘোষণা দিয়েছে, ইউক্রেনের এই বিমান রাশিয়ার যে সেনা প্রথমে ভূপাতিত করবে তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে 1.5 কোটি রুবল বা $1,70,000। পাশাপাশি এই F-16 ধ্বংসে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামাবে রাশিয়া, যে কারণে কিছু বিমান পোল্যান্ডে রাখার পরিকল্পনা করছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, যত হুমকি দেয়া হোক এই বিমান ইউক্রেন ব্যবহার করবে, আবার রক্ষাও করবে। প্রথম বহর ইউক্রেনে আসবে কয়েক সপ্তাহেই, যে কারণে বৈমানিকদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। এক ইঞ্জিনের এই বিমানকে যুদ্ধরত বাজপাখি বা ভাইপারও বলা হয়। অগণিত হলিউড সিনেমা আর ভিডিও গেমে এই বিমান দেখানো হয়েছে। 1974 সালে সর্বপ্রথম আকাশে ওড়ে F-16। ভিয়েতনাম যুদ্ধের পর এই বিমান আরও উন্নত করা হয়। এরপরও সোভিয়েত ইউনিয়নের মিগস ভারী আর ধীরগতির ফাইটার জেটগুলোকে সহজেই কাবু করে ফেলে। কিন্তু সংস্করণের পর এখন লকহেড মার্টিনের তৈরি F-16 বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ফাইটার জেট। এরপরও সামরিক বিশ্লেষকরা বলছেন, 50 বছরের বিবর্তনের পর নতুন প্রজন্মের F-16ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গেম চেঞ্জার হবে না। ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, এই বিমান মোটেও রুশদের জন্য ভয় পাওয়ার নয়, কারণ বিমানের গঠন অনুযায়ী কখনো এটি বিপজ্জনক। তাছাড়া এই বিমানে যেই পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে সেগুলো পশ্চিমাদের দেয়া। তবে F-16 অনেক ক্ষেপণাস্ত্র আর বোমা বহন করতে সক্ষম। এই যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পাল্লা 120 কিলোমিটার, যেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র যেতে পারে 300 কিলোমিটার পর্যন্ত। বিমানগুলো পরিচালনায় বৈমানিকদের দেয়া হয়েছে মাত্র 6 মাসের প্রশিক্ষণ। তবে এত কম সময়ে বিমান উড়ানো শত্রুপক্ষকে কাবু করা কঠিন। পাশাপাশি এই বিমানগুলোকে ধ্বংস করতে রাশিয়া যে বিমান বানিয়েছে সেগুলোর বিষয়েও বিস্তারিত জানা প্রয়োজন ইউক্রেনের বৈমানিকদের। দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। যুদ্ধক্ষেত্রে এই F-16 সফলতা নিয়ে সন্দিহান তারা। তবু রাশিয়ার 300 বিমানকে টেক্কা দিতে 120টির বেশি যুদ্ধবিমান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দশকের পর দশক ধরে অবহেলিত ইউক্রেনের বিমান খাত। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিয়েভ তাদের সোভিয়েত আমলের বিমান মস্কোকে দিয়ে দেয়। রাশিয়ার 16-2160 যুদ্ধবিমান, যেগুলো কোনো এক সময় কিয়েভের ছিল, সেগুলো বহন করতে পারে 45 টন বোমা আর ডজন খানেক ক্ষেপণাস্ত্র। এই বিমানগুলো 1990 সালে প্রাকৃতিক গ্যাসের মূল্য পরিশোধ করতে রাশিয়াকে হস্তান্তর করে কিয়েভ। ইউক্রেনের সবচেয়ে নতুন বিমান Su-27ও 1991 সালে তৈরি। বাকি বিমানগুলো বৈমানিকদের মতোই বয়স্ক। কিয়েভের 50টি মিক্স-29 ও 2 ডজন Sukhoi-27 ফাইটার জেট আছে, যেগুলো খুব সহজে রাডারে ধরা পড়ে যায় আর জ্যাম করা সম্ভব। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে মস্কো ব্যবহার করছে আধুনিক মিক্স ও সুখোই। ইউক্রেন ডজন খানেক বিমান ধ্বংস করেছে রাশিয়ার, কিন্তু কিয়েভ হারিয়েছে 22টি মিক্স। ফ্রান্স আর সুইডেন আরও আধুনিক যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চাইলেও যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে F-16। বিশ্লেষকরা বলছেন, এটাও যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির অংশ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।